বিয়ের ৬ মাস পরেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে বড় আপাকে বিয়ে করে। লাল বেনারসিতে আপার হাস্য উজ্জ্বল মুখখানা দেখে আমি অবাক হতে ভুলে গেলাম। আপা কি করে পারলো আমার সংসার ভাঙতে? কী দোষ করেছিলাম আমি? হঠাৎই বলা নেই কওয়া নেই আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দেয়। তার এমন করার কারণ আমি তখন খুঁজে পাইনি, কিন্তু এখন বুঝতে পারছি নিজে হাতে বড় আপা আমার সংসারটা ভেঙে ফেললো। কাঁদতে কাঁদতে সেদিন যখন বড় আপাকে জিজ্ঞেস করেছিলাম কেন করলে আমার সাথে এমন, বড় আপা হাসতে হাসতে বলল, কেবল তো শুরু, তোকে আমি কখনো শান্তি দেব না। তোর সকল সুখের উৎস আমি নষ্ট করে দেব। আমি বেঁচে থাকতে তুই কখনো সুখের মুখ দেখবি না। কথাগুলো বলেই বড় আপা চলে গেল, আর আমি চিৎকার করে কাঁদতে লাগলাম। ছোট থেকেই বড় আপা কোনো এক অজানা কারণে আমাকে পছন্দ করতো না। আমার খেলনা ভেঙে ফেলতো, বই খাতা ফেলে দিত, কখনো কখনো মা বাসায় না থাকলে প্রচুর মারতো, আর ভয় দেখাতো মা বাসায় এলে কিছু যাতে না বলি, বললে আরও মারবে। আমিও ভয়ে কিছু বলতাম না। এভাবেই দিন চলছিল। বয়স হওয়ার পরও বড় আপা বিয়ে করতে চাইতো না, বলতো আমাকে আগে বিয়ে দেওয়ার জন্য। বড় আপার জেদের কাছে হার মেনে বাবা মাও আগে আমার বিয়ে ঠিক করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় আমার সাইফুলের সাথে প্রেম হয়। সাইফুল আমার থেকে 5 বছরের বড় ছিল। ওর পড়াশোনা শেষ, চাকরি করছে। আমার পড়ালেখা শেষে আমার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বাবা মাও আমার পছন্দের মূল্য দিয়ে সাইফুলের সাথেই আমার বিয়ে দেন। আমাদের দিন ভালোই চলছিল, কিন্তু হঠাৎই সাইফুলের আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখছিলাম। ও আমাকে আগের মতো ভালোবাসতো না, আর একদিন তো কিছু না বলে ডিভোর্সই দিয়ে দিল। আমি এর কারণ জিজ্ঞেস করলেও উত্তর পাইনি, তবে এখন আমার মনে হয় এটার উত্তর আমি পেয়ে গেছি। বাবা মা আপাকে চিরজীবনের জন্য ত্যায্য করেছে। সে আর এ বাড়িতে আসতে পারবে না। তাতেও কি আমার কষ্ট কমবে? আপা আমার ভালোবাসার মানুষকে আমার থেকে কেড়ে নিয়েছে। আর সাইফুল এটা কিভাবে করতে পারলো? ওর কি আমার কথা একটুও মনে পড়েনি? আমাদের এত সুন্দর সাজানো স্বপ্ন এভাবে ভেঙে ফেললো। একটুও মায়া হয়নি? নিজের হাতে ধারালো ব্লেডের ছোঁয়া দিতে দিতে এইসবই ভাবছিলাম মিলাদ। হঠাৎই মিনারা বেগম মেয়ের রুমে প্রবেশ করতেই দেখতে পেলেন মেয়ের নিথর শরীর মেঝেতে পড়ে আছে, আর বাম হাতে রক্তের ধারা বইছে। মিনারা বেগম চিৎকার করে স্বামীকে ডাকলেন। হারুন সাহেব মাগরিবের নামাজ পড়ে মাত্রই বসেছিলেন। তৎক্ষণাৎ স্ত্রীর আর্ত চিৎকারে দৌড়ে যান মেয়ের ঘরে। মিনারা বেগম পাগলের মতো কাঁদছেন আর মেয়ের হাতের রক্ত বন্ধ করার চেষ্টা করছেন। এই অবস্থা দেখে হারুন সাহেব কাঁপা কাঁপা হাতে অ্যাম্বুলেন্সে কল করলেন দ্রুত। ডাক্তার অনুরূপ, দ্রুত আসুন, একটা পেশেন্ট এসেছে, অবস্থা খুবই ক্রিটিক্যাল, সুইসাইড কেস। একজন নার্সের বলা কথায় অনুরূপ দ্রুত নিজের কেবিন ছেড়ে বেরিয়ে এলো নার্সের পিছনে। মিলাদকে আইসিইউতে নেওয়া হয়েছে, রক্ত ঝরেছে অনেক, অবস্থা খুবই খারাপ। এক ব্যাগ বি নেগেটিভ রক্তের প্রয়োজন। ব্লাড ব্যাংকে আপাতত বি নেগেটিভ রক্ত নেই। হারুন সাহেব নিজের পরিচিত সবার কাছে খোঁজ করেও বি নেগেটিভ রক্তের সন্ধান করতে পারল না। এদিকে মেয়ের শোকে কাঁদতে কাঁদতে পাগল হওয়ার দশা মিনারা বেগমের। বন্ধুর মেয়েকে দেখতে এসেছে রেভান। যাওয়ার সময় হাসপাতালের করিডোরে এক মধ্যবয়স্ক মহিলাকে কাঁদতে দেখে এগিয়ে গেল সে। মহিলাটির মুখোমুখি বসে নরম গলায় বলে উঠল, আপনি কাঁদছেন কেন? মিনারা বেগম চোখ তুলে চাইল ঠিকই, কিন্তু কান্নার দমকে কথা বলতে পারছেন না। তখনই চিন্তিত দুশ্চিন্তাগ্রস্ত গলায় পেছন থেকে হারুন সাহেব বলে উঠলেন, কোথাও পাচ্ছি না, কোথাও না। এখন কি করব আমি? ওনার কথা শুনে মিনারা বেগমের কান্নার বেগ আরো বেড়ে গেল। রেভান উঠে গিয়ে হারুন সাহেবের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে আপনাদের? হারুন সাহেব মলিন গলায় বললেন, বি নেগেটিভ রক্ত প্রয়োজন, না হলে আমাদের মেয়েকে বাঁচানো যাবে না। বলতে বলতেই কেঁদে ফেললেন তিনি। রেভান সান্ত্বনার স্বরে বলল, আঙ্কেল আপনি শান্ত হন, আমার বি নেগেটিভ রক্ত, আমি রক্ত দিতে পারবো। রেভানের কথা শুনে স্বামী স্ত্রী দুজনের মধ্যেই আশার আলো ফুটে উঠল। অবশেষে রক্তের জোগাড় করা গেল। রক্ত দেওয়া শেষে রেভান যখন চলে যাচ্ছিল তখন মিনারা বেগম ওর হাত ধরে বলল, বাবা তুমি না থাকলে হয়তো মেয়েটাকে বাঁচাতে পারতাম না। তোমার শুকরিয়া আদায় কিভাবে করব জানি না। এভাবে বলবেন না আন্টি, মানুষই তো মানুষের জন্য। তুমি অনেক ভালো মানুষ বাবা, আমাদের বাসায় এসো একদিন। আসবো আন্টি, তোমার নাম্বারটা দাও। রেভানোর নাম্বার দিয়ে চলে গেল হাসপাতাল থেকে। মিলাদ এখন আউট অফ ডেঞ্জার, যদিও জ্ঞান ফেরেনি এখনো। তবুও ডাক্তার অনুরূপ এখনো বাসায় যাননি। সকালের চেক আপটা করে তবেই যাবে। মায়ের মুখ থেকে মিলাদের কথা শুনে আনন্দ হলো চৈতির, এটাই তো চেয়েছিল সে। তবে মরেনি বলে আফসোস হচ্ছে। অবশ্য এত তাড়াতাড়ি মরলে খেলা জমবে না, তিলে তিলে শেষ করবে ওকে। এইসব ভেবেই পৈশাচিক হাসলো চৈতি। এর মধ্যেই কলিং বেল বাজলো। বিরক্ত হলো চৈতি, নিশ্চয়ই সাইফুল এসেছে। এই লোকটাকে একদমই সহ্য হয় না ওর। শুধুমাত্র মিলাদের জীবনটা নরক বানানোর জন্য এই বিয়েটা করেছে সে। দরজা খুলে কড়া ভাষায় কিছু বলবে তার আগেই দেখলো সাইফুলের সাথে আরেকজনকে। ছেলেটাকে দেখেই ভালো লাগলো চৈতির। এত সুন্দর ছেলে সচরাচর কমই দেখা যায়। সাইফুল ছেলেটার পরিচয় বলল, ও হচ্ছে রেভান, আমার
আমার বন্ধু, একটা কাজে এসেছি চট্টগ্রাম থেকে, এখানেই থাকবে কিছুদিন। চৈতি হেসে স্বাগতম জানালো আর মনে মনে পুলকিত হলো। রুমে এসেই চৈতি সাইফুলের গলা জড়িয়ে ধরে আহ্লাদ করতে শুরু করলো। সাইফুলও সাই দিয়ে বলল, কি ব্যাপার ম্যাডাম, আজকে এত খুশি লাগছে কেন? তোমাকে দেখলেই তোমার খুশি লাগে তাই নাকি? চৈতি সাইফুলের গালে ঠোঁট ছুঁয়ে মাথা নাড়ল। যদিও প্রকৃত খুশির কারণ অবশ্যই এটা নয়। একটু আগে রেভানকে দেখা আর মায়ের কাছে মিলাতের সুইসাইড অ্যাটেম্পটের খবর শোনাই এই খুশির কারণ। তবে বোকা সাইফুল এসব কিছুই বুঝতে পারল না। সে ছলনাময়ীর ছলনায় বুঁদ হয়ে রইল কেবল। নীলাতকে রুটিন চেক আপ করেই বাসায় ফিরেছে অনুরূপ। তবে একটা বিষয়ে খুব খারাপ লাগছে। জ্ঞান ফেরার পরই মেয়েটা উন্মাদের মতো বলেছিল, আমি বাঁচতে চাই না, আমাকে বাঁচিয়েছেন কেন, ডাক্তার মেরে ফেলুন আমাকে। অনুরূপ বারবার শান্ত করার চেষ্টা করলেও ফল হলো না। পরবর্তীতে ঘুমের ইনজেকশন দিতে হয়েছে। মানসিকভাবে গভীর আঘাত পেয়েছে মেয়েটা। হাসপাতালে প্রায়ই দেখে এরকম রোগী যাদের জীবনের প্রতি কোনো মায়া নেই। গত 2 বছরে এসব দেখতে দেখতে গা সওয়া হয়ে গেছে। তবে এই মেয়েটির পরিণতি দেখে কেন যেন ভীষণ খারাপ লাগছে। যদিও অনুরূপ জানে না কেন এই মেয়েটার জীবনে এত দুঃখ। দুপুরের খাবার টেবিলে সাজিয়ে রেখে প্রথমে রেভানকে ডাকতে এলো চৈতি। রুমের সামনে দাঁড়িয়ে নক করে বলল, আসবো? ট্রাউজার পরে টি শার্ট পরতেই যাচ্ছিল, তখনই চৈতির গলা পেয়ে বলল, 1 মিনিট। চৈতি হাসলো, বুঝতে পারলো চেঞ্জ করছে হয়তো। ও কি দেবে? না থাক, খারাপ ভাবতে পারে। প্রথমেই বাজে ইমপ্রেশন তৈরি করা যাবে না। এমন কাণ্ড করবে যে মালটা নিজে এসেই ধরা দেবে। আপন মনেই হাসলো চৈতি। রেভান টি শার্টটা গায়ে গলিয়েই দরজা খুললো। সহাস্যে বলল, জি ভাবি বলুন, দুপুরের খাবার খেতে আসুন, আপনার বন্ধু অপেক্ষা করছে। আচ্ছি ভাবি। চৈতি মাথা নেড়ে চলে গেল। রেভান রুমে এসে চুলের পানিটা ভালো মতো মুছে নিয়ে ডাইনিং রুমে খেতে চলে গেল। সাইফুল আর চৈতি আগেই বসেছিল। রেভান গিয়ে বসতেই সাইফুল বলল, আজকের এইসব রান্না তোর ভাবি করেছে, ওর হাতের রান্না যে কি মজা। রেভান হেসে বলল, তাই নাকি? তাহলে তো ভালোই, তোর কপাল খুলে গেল ভাবির মতো বউ পেয়ে। রেভানের কথা শুনে সাইফুল গর্ববোধ করলো। তার মানে মিলাদকে ডিভোর্স দেওয়া ভুল সিদ্ধান্ত ছিল না। কোনো অংশেই মিলাদ চৈতির মতো হতে পারবে না। কোন দুঃখে যে মিলাদকে পছন্দ করেছিল সাইফুল বুঝতে পারে না। খেতে খেতেই রেভান বলল, তোদের তো অনেক দিনের প্রেম ছিল তাই না? বলেছিলি আমাকে। রেভানের কথা শুনে থতমত খেলো সাইফুল, কারণ ওকে চৈতির কথা নয় মিলাদের কথা বলেছিল, আর ও এখন চৈতিকেই মিলাদ ভাবছে। সাইফুল কিছু বলতে যাবে তার আগেই চৈতি হেসে বলল, হ্যাঁ ভাইয়া, ওর আর আমার অনেক দিনের প্রেম, গভীর প্রেম। রেভান হাসলো চৈতির কথা শুনে। এরপর খাওয়ায় মনোযোগ দিল। সাইফুল চৈতির দিকে তাকাতেই বুঝলো ও এখানে মিলাতের ব্যাপারে কোনো কথা শুনতে চায় না, তাই আর কিছু বলল না। চুপ করে খেতে থাকলো। পুরো ওয়ার্ডে হইচই পড়ে গেছে। 327 নম্বর কেবিনের রোগীকে পাওয়া যাচ্ছে না। রোগীর নাম মিলাদ বিনতে হারুন, বয়স 24, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি। রোগীর মা কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়েছেন আর রোগীর বাবা দিকবিদিক ছুটছেন মেয়ের খোঁজে। হঠাৎ হাসপাতালের একজন ওয়ার্ড বয় এসে বলল, বিল্ডিং এর ছাদের রেলিং এর ওপর মিলাদ দাঁড়িয়ে আছে। সবাই বুঝে গেল ও আবার সুইসাইড করার চেষ্টা করছে। কেউ কেউ ছাদে যেতে চাইলেও লাভ হলো না। ভেতর থেকে দরজা বন্ধ করে রেখেছে মিলাদ। হাসপাতালের সামনে ইতিমধ্যে অনেক মানুষের উপস্থিতি। সবাই বলছে নিচে নামার জন্য, কিন্তু মিলাদ কারো কথাই শুনছে না। দাঁড়ানো থেকে রেলিং এর উপর বসে উদাস দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে রইল। অনুরূপ হাসপাতালে আসার জন্য তৈরি হচ্ছিল, তখনই একটা ফোন কল এলো। ওপাশ থেকে জানা গেল গতকাল সুইসাইড অ্যাটেম্প্ট করা মেয়েটা আবারও সুইসাইডের চেষ্টা করছে। খবরটা জেনে দ্রুতই বেরিয়ে পড়ল ও, আর মনে মনে প্রার্থনা করলো কোনো খারাপ কিছু যেন না হয়। হাসপাতালে পৌঁছেই ছাদের দিকে চোখ গেল অনুরূপের। মেয়েটা এখনো একই জায়গায় বসে আছে। মেয়েটার বাবা কাঁদতে কাঁদতে তাকে নামতে বলছেন। অনুরূপ অন্য কিছু ভাবলো, কিভাবে মেয়েটাকে নামানো যায় ওখান থেকে। ছাদের দরজা ভাঙা ছাড়া উপায় নেই। তবে রোগীর মানসিক অবস্থা ভালো না, এমন করলে যদি লাফ দেয় তাহলে তো সব শেষ। 10 তলার বারান্দা থেকে যদি ছাদে ওঠা যায় কোনোভাবে তাহলেই হবে, কিন্তু এটা অনেক রিস্কের ব্যাপার। সিনিয়র ডাক্তার নার্স কেউই সায় দিচ্ছেন না এই ব্যাপারে। অনুরূপ সবাইকে শান্ত করে বলল, সে একবার চেষ্টা করে দেখবে। এভাবে কাউকে চোখের সামনে মরতে দেখতে পারবে না কিছুতেই। অবশেষে সবাই নিমরাজি হলো। 10 তলার বারান্দা থেকে পানির পাইপলাইন বেয়ে বহু কষ্টে উপরে উঠে এলো অনুরূপ। ডাক্তারি পড়তে আসার আগে বাবার ইচ্ছেই একবার আর্মিতে যোগ দিয়েছিল সে, কিন্তু 1 বছর পরই পালিয়ে এসেছিল। এত ট্রেনিং নিতে পারছিল না। তবে জীবনের এই পর্যায়ে এসে এসব কাজে লাগবে একবারও ভাবেনি অনুরূপ। ছাদে আলো নেই। চারপাশ থেকে আসা আবছা আলোয় অনুরূপ দেখতে পেল ছাদের রেলিংয়ের উপর
অস্থির চিত্তে বসে আছে একটি মেয়ে। চুপচাপ ওর দিকে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ মেয়েটা উঠে দাঁড়ালো, হয়তো এখনই লাফ দেবে। বুকের ভেতরটা চলকে উঠল অনুরূপের। এত কাছে এসেও কি মেয়েটাকে বাঁচাতে পারবো না? পায়ের গতি বাড়িয়ে দিল অনুরূপ, প্রায় দৌড়ে এসে মিলাতের হাত চেপে ধরলো। পেছন ফিরে অনুরূপকে দেখে নিরুত্তাপ গলায় মিলাত বলল, আমাকে যেতে দিন ডাক্তার, এইরকম অভিশপ্ত জীবন আমি চাই না। পাগলামি করবেন না, আসুন আমার সাথে। অনুরূপ জোর দিয়ে বলল। মিলাত কথা বাড়ালো না, অনুরূপের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। অনুরূপ বুঝলো এভাবে হবে না। আচমকাই মিলাতকে কোলে তুলে নিল সে। ঘটনার আকস্মিকতায় মিলাত খানিক সময়ের জন্য চুপ হয়ে গেল, তবে হুঁশ ফিরতেই ছটফট করতে লাগলো। পাগলামির মাত্রা ক্রমশই বাড়ছে, উন্মাদের মতো নিজের জীবনের বিনাশ চাইছে। তবে নিজে অনড় থেকে পরিস্থিতি সামলে নিল অনুরূপ। ছাদ থেকে বের হয়ে নিচে নিয়ে এলো মিলাতকে। ওকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে বলে সবাই হাঁপ ছেড়ে বাঁচল। মেয়েকে বাঁচানোর জন্য মিলাতের বাবা মা অনুরূপের প্রতি ভীষণ কৃতজ্ঞ। মিলাতকে আবারও ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো, আর ওর বাবা মায়ের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হলো শারীরিকভাবে সুস্থ হয়ে গেলে মিলাতকে মানসিক হাসপাতালে প্রেরণ করা হবে। দুপুরের খাওয়া শেষে রেফান নিজের ঘরে গেল একটু বিশ্রাম নেবে বলে। বিকেলে বা সন্ধ্যার দিকে সাইফুল সহ পুরনো বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেবে অনেকদিন পর। বন্ধুদের মধ্যে সিংহভাগে বিয়ে করে সংসারী হয়ে গেছে, তাই আগের মতো এখন আর দেখা সাক্ষাৎ আড্ডা কোনোটাই হয় না। তবে জীবনে কঠিন একটা ছ্যাঁকা খাওয়ার পর এখন আর বিয়ের প্রতি মন আসে না ওর, তাই পারিবারিক চাপ থাকার পরও বিয়েতে তেমন একটা আগ্রহ নেই। বিছানায় কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে সাইফুল, তাতে অবশ্য ভালোই হলো। নিরিবিলিতে সাজগোজ করা যাচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে বসে গুনগুন করে মেকআপ করছে চৈতি। এই সাজ সাইফুলের জন্যে নয়, অবশ্য কোনোদিনই ও সাইফুলের জন্য সাজে না, নিজের জন্য সাজে কেবল। তবে আজ একটা বিশেষ মানুষের জন্য সাজছে। শিফনের নতুন শাড়ি, বাহারি কাচের চুড়ি, নতুন ঝুমকা জোড়া, ভ্রু জোগালের মাঝে কালো টিপে অনন্য লাগছে তোকে। সাজগোজ শেষে নিজের দিকে মুগ্ধ চোখে একবার চেয়ে রুম ছেড়ে বেরিয়ে এলো ও। রেভানের রুমের সামনে এসে কড়া নেড়ে বলল, আসতে পারি? আধশোয়া হয়ে ফোনে গেম খেলছিল ও। চৈতির গলায় স্বরে শুনে উঠে বসলো। গেম অফ করে বলল, জি ভাবি আসুন। দরজা ঠেলে ঘরে ঢুকলো চৈতি। কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, আসলে কি এই ঘরের বারান্দায় আমার কিছু প্রিয় ফুল গাছ আছে, ওগুলোতে পানি দিতে এসেছি। জি নিশ্চয়ই, রেফান সৌজন্য সূচক উত্তর দিয়ে আবারও গেম খেলায় মনোযোগ দিল। চৈতি ওর দিকে তাকিয়েই বারান্দায় আসলো। যতটা খুশি মন নিয়ে এসেছিল এখন ততটাই রাগ হচ্ছে। এই রূপে সকল পুরুষ দিবানা হয়, প্রশংসায় পঞ্চমুখ হয়, কিন্তু এই পুরুষটি একবারে বেশি তাকালোই না। ওর চোখে কি সৌন্দর্য ধরা পড়ছে না? প্রচন্ড আত্মসম্মানে লাগলো চৈতির। এই পুরুষটিকে যে কোনো উপায়ে নিজের করেই ছাড়বে ও। বারান্দায় দাঁড়িয়ে এইসবই ভাবছিল চৈতি। হঠাৎই সাইফুলের গলার আওয়াজ পেয়ে গাছে পানি না দিয়ে দ্রুত বেরিয়ে আসলো। যদিও গাছে পানি দেওয়াটা উদ্দেশ্য ছিল না, আর এগুলো মোটেই ওর পছন্দের গাছ না, এগুলো তো মিলাতের পছন্দের গাছ ছিল। ভেবেছিল ফেলে দেবে, কিন্তু এভাবে কাজে আসবে ভাবেনি। থাক, যতদিন রেভান আছে ততদিনের জন্য একটা বাহানা হয়ে। ছলনাময়ী রূপে আরো একবার মজিল বোকা পুরুষ। ঠোঁটের কোণে এক টুকরো অহং মিশ্রিত হাসি ঝুলিয়ে চৈতি মনে মনে বলল, দেখ মিলাত, তোর স্বপ্নের পুরুষ যে তোকে ছাড়া কিছু বুঝতো না, সে প্রতিদিন আমার রূপে পাগল হয়। তুই হেরে গেছিস, এভাবেই তোকে সব জায়গায় হারাবো আমি। তোর সবকিছু এভাবেই ছিনিয়ে নেব। প্রচন্ড কষ্টে তুই যখন নিথর হয়ে পড়ে রইবি, তখন আমি শান্ত রইব। সাইফুলের কোলে বসে এইসবই ভাবছিল চৈতি। অপরদিকে স্বামীর মিষ্টি মিষ্টি ভালোবাসার কথা কিছুই কানে ঢুকছে না ওর। বিকেলে ড্রয়িং রুমের আড্ডায় গরুর দুধের ঘন চা আর নিমকি বানানো হলো। চৈতি ভেবেছিল রেভানের কাছ থেকে প্রশংসা পাবে, কিন্তু রেভান নাস্তা ছুঁয়েও দেখলো না, কারণ সে অতিরিক্ত ভাজা পোড়া তেল মিষ্টি জাতীয় খাবার কম খায়। আর চায়ের ক্ষেত্রে চিনি ছাড়া রং চা আর গ্রিন টি। এসব শুনে চৈতির প্রচন্ড মন খারাপ হলো। এত আগ্রহ নিয়ে যার জন্যে বানালো সে খেলোই না। অপরদিকে সাইফুল নিজেরটা তো খেলোই, সাথে রেভানের ভাগের টুকুও খেয়ে তৃপ্তির ঢেকুর তুলে নিত্যদিনের মতো স্ত্রীর প্রশংসায় মাতল। রাত 8টায় রুটিন চেক আপে আসলো অনুরূপ। মিলাতের এখন জ্ঞান আছে। সে শূন্য দৃষ্টিতে ফ্যানের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। অনুরূপ জিজ্ঞেস করলো, কেমন আছেন? কোথাও কোনো সমস্যা হচ্ছে? মিলাত দৃষ্টি ঘুরিয়ে নিল অনুরূপের দিকে। ম্লান হয়ে যাওয়া ধিমি স্বরে বলল, আমাকে বাঁচালেন কেন ডাক্তার? কারণ মরে যাওয়া কোনো সমাধান নয়, বেঁচে থেকেই জীবনের সমস্যার সমাধান খুঁজতে হয়, কিন্তু আমার তো বাঁচতেই ইচ্ছে করছে না। অনুরূপ চেয়ার টেনে ওর পাশে বসে বলল, আমি জানি না আপনার জীবনে কি ঘটেছে, কিরকম পরিস্থিতিতে আপনি যাচ্ছেন, তবে আমি এতটুকু বুঝতে পারছি আপনি বড় কোনো ধরনের আঘাত পেয়েছেন। দেখুন, জীবন কখনোই সমান্তরাল না, দুঃখ কষ্ট আসবেই, তাই বলে থেমে যাওয়া যাবে না, হেরে যাওয়া যাবে না। কিন্তু আমি তো হেরেই গেছি। না, আপনি হারেননি। প্রতিদিন নিজের সব দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার মতো সার্থকতা আর হয় না। বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সার্থকতা। একটু থেমে অনুরূপ আবার বলল, মা বাবাকে কষ্ট দিয়েন না। আপনার
জন্য তারা পাগল প্রায় হয়ে গেছেন। তারপর চেক আপ শেষে চলে গেল অনুরূপ। রেভান আর সাইফুল রাত 10টায় বাসায় ফিরল। চৈতি ওদের জন্য অপেক্ষা করে আছে। ওরা ফিরতেই বলল, হাত মুখ ধুয়ে খেতে আসুন আপনারা। রেভান চৈতিকে থামিয়ে দিয়ে বলল, আমি আড্ডায় খেয়ে এসেছি ভাবি, সাইফুল তেমন খায়নি, ওকে খাবার দিন, আমার ক্লান্ত লাগছে, আমি একটু ঘুমাবো। এই বলেই রেভান চলে গেল নিজের ঘরে। রাগে ফুঁসছে চৈতি, এভাবে হচ্ছে না। তাই ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিল ও, আজ রাতে রেভানকে নিজের করেই ছাড়বে। বেশি অপেক্ষা সহ্য হয় না ওর। চৈতির রূপে পাগল হবে না এমন কোনো পুরুষ আছে নাকি? সাইফুলের খাবারের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে দিয়েছিল ও। বেচারা এখন গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে তার বউ সাজছে পরপুরুষের জন্য। বিলাতের গোলাপ ফুল পছন্দ, তাই বারান্দার টবে হরেক রকমের গোলাপ গাছ লাগিয়েছিল ও। সেখানে বেশ অনেকগুলো গোলাপও ফুটে আছে। সবগুলো গোলাপ নিজ হাতে সংগ্রহ করে গোলাপের পাপড়িগুলো গোসলের জন্য রাখা হালকা উষ্ণ পানিতে ছেড়ে দিল। এবার উত্তম রূপে গোসল করে মনের মতো সাজবে নিজের পছন্দের পুরুষের জন্য। এভাবে কখনোই সাইফুলের জন্য নিজেকে তৈরি করেনি সে, আর করবেই বা কেন? যে মানুষটা শুধু খেলার গুটি, তার জন্য কিসের সাজসজ্জা? রেভান ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কাল পাসপোর্ট অফিসে গিয়ে মায়ের পাসপোর্টটা বানাতে দেবে। তারপর ভাবি বোন মায়ের জন্য কিছু কেনাকাটা করবে। সন্ধ্যায় ক্লায়েন্টের সাথে মিটিং করে রাতে ট্রেনে চট্টগ্রাম ফিরবে। মোটামুটি কালকের দিনের প্ল্যান সাজিয়ে শুয়ে পড়ল ও। হঠাৎ কল এলো ফোনে। ছোট বোন নাইমা ফোন করেছে। রেভান মৃদু হাসলো। পাগলিটা আবার কোনো বায়না করবে নিশ্চিত। আসার সময়ও লম্বা লিস্ট দিয়েছে। ফোন রিসিভ করে কিছু বলার আগেই ওপাশ থেকে ছোট বোনের ভয়ার্ত গলা শুনে কপালে চিন্তার ভাঁজ ফুটে উঠল। কাপা স্বরে নাইমা বলছে, ভাইয়া বাঁচাও আমাকে, আমি কি করব বুঝতে পারছি না। মাইফিকের সাথে পালানোর জন্য বাসা থেকে বেরিয়েছিলাম, কিন্তু ওর উদ্দেশ্য ভালো না, আমি বুঝতে পেরেছি। ও সিগারেট খেতে যাওয়ার পর ট্রেনের ওয়াশরুমে এসে তোমাকে ফোন করলাম। ও জানে না আমি বুঝে গেছি। বলতে বলতে কেঁদে ফেললো নাইমা। রেভান ততক্ষণে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেছে। পায়ের রক্ত মাথায় উঠে গেছে ওর। তবুও নিজেকে শান্ত রেখে বলল, চিন্তা করিস না, আমি আসছি। তুই ওকে বুঝতে দিস না, তুই বুঝে গেছিস ওর প্ল্যান। আর সাবধানে থাকিস, ট্রেন থেকে নামার আগে আমাকে কলে রাখিস। আচ্ছা ভাইয়া। নাইমা চোখ মুছে ফোন রেখে দিল। আর দেরি করা যাবে না, নয়তো মাসফিকের সন্দেহ হবে। মাসফিকের সাথে ওর 1 বছরের সম্পর্ক। বাসায় ওর কথা বলার পর বাবা মা ভাইয়ারা কেউ মেনে নেয়নি। তাই মাসফিক যখন বলেছিল ওর সাথে পালানোর কথা, তখন ভালোবাসায় অন্ধ হয়ে সেও রাজি হয়ে যায়। তবে ঘর ছেড়ে বের হওয়ার পরই কেমন যেন লাগছিল। আর বাসে ঘুমের ভান করে ওর বন্ধুদের কথা শুনেই বুঝতে পেরে গিয়েছিল ওর বদ মতলবের কথা। তবে তখনও কিছু বুঝতে দেয়নি। নিজেকে সংযত রেখে সুযোগের অপেক্ষা করছিল। তাড়াহুড়োয় সাইফুল বা চৈতি কাউকেই বলার সুযোগ পায়নি রেভান। অবশ্য ওদের দরজায় একবার নক করেছিল, কিন্তু কোনো সাড়া না পাওয়ায় আর না ডেকে মানিব্যাগ আর ফোন নিয়েই বেরিয়ে পড়ে। চৈতি ওয়াশরুমে ছিল, তাই শব্দ শুনতে পায়নি। আর সাইফুল তো ঘুমাচ্ছেই। গোসল সেরে গোলাপি রঙের ছোট্ট একটা নাইটি পরে নিজেকে একবার আয়নায় দেখে নিল। ফর্সা উড়ুর উপর গোলাপি রংটা এত মানাচ্ছে, নিজেই নিজেকে দেখে মুগ্ধ হয়ে গেল। আয়না থেকে চোখ সরিয়ে ঘুমন্ত সাইফুলের দিকে একবার চেয়ে ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর শুরু কোমরে ছন্দ তুলে ঘর ছেড়ে বেরিয়ে রেভানের ঘরের দিকে এগোলো। দরজায় নক করতে গিয়ে বুঝলো দরজাটা খোলা। হাসলো চৈতি। কাজ আরো সহজ হয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকে ড্রিম লাইটের নরম আলোয় পুরো রুমে কাউকেই দেখতে পেল না। ওয়াশরুমেও দরজা খোলা, বারান্দায়ও নেই। তাহলে গেল কোথায়? চৈতি ক্রোধে পাগল হয়ে গেল মুহূর্তে। কি করবে এখন? এই ছেলেটাকে ধরা ছোঁয়া যাচ্ছে না কেন? কমলাপুর রেল স্টেশনে এসে থামলো ট্রেন। কথা মতো নাইমা ট্রেন থেকে নামার আগে ভাইকে ফোন করলো। রেভান রিসিভ করে ফোনটা লাউড স্পিকারে দিয়ে বুঝতে চেষ্টা করলো কোথায় আছে ওরা। ভাই যেন সহজেই বুঝতে পারে, তাই ও ইচ্ছে করে মাসফিককে নানা রকম প্রশ্ন করছে। কিন্তু মাসফিক কোনোটার উত্তর দিচ্ছে না, কোনোটার উত্তর ধমকে উঠছে। রেভান বুঝে গেছে ওরা কোথায়। দ্রুত গতিতে ছুটছে সেই দিকেই। স্টেশনে জটলা বেঁধে গেছে। এত রাতেও অনেক মানুষ ঘিরে দাঁড়িয়ে আছে ওদের। অতঃপর রেলমাস্টার এসে রেভানের হাত থেকে ছুটিয়েছে মাসফিককে। রেভান এখনো রক্ত চক্ষু নিয়ে ফুঁসছে। 2-1টা মারছে, সেও খায়নি তেমন না। আঘাতে ঠোঁট কেটে গেছে। আর মাসফিকের অবস্থা তো আরো করুণ। গালে, ঠোঁটে, কপালে, হাতে সব জায়গায় কেটেছে। প্রেমিকার ভাই দুজনেই মারামারি দেখে ভীতু নাইমা এক কোনায় দাঁড়িয়ে কাঁদছিল। অতঃপর অপহরণের অভিযোগে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মাসফিককে। পুলিশ ওকে নিয়ে চলে যাবার পর নাইমা ভাইয়ের কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, সরি ভাইয়া, আমার তোমাদের কথা শোনা উচিত ছিল। নিজের অজান্তেই আমি কত বড় ভুল করে ফেলেছি। যাক, শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। বের হয়েছিস কখন? বিকেলে। তাহলে মা, বাবা, ভাই, ভাবি ওরা এখনো ফোন করলো না যে? তনিমার গায়ে হলুদ থেকে বিয়ে পর্যন্ত ওর বাড়ি থাকবো এটা বলেছি, তাই চিন্তা করছে না। ঠিক আছে, বাসায় এসব বলার দরকার নেই। সোজা তনিমাদের বাসায় চলে যাবি। কিন্তু ভাইয়া, তুমি আমাকে কিছু বলবে না? কি বলবো? তুই তো নিজের ভুল বুঝতেই পেরেছিস। আশা করছি শিক্ষা হয়ে গেলে এমন ভুল দ্বিতীয়বার করবি না। নাইমা কান্না ভুলে ভাইকে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ ভাইয়া।
হয়েছে, ন্যাকামি করতে হবে না আর। রাতের শেষ ট্রেনের টিকিট করে দিয়ে বোনকে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে পাঠিয়ে দিল রেভান। তারপর আবার সাইফুলদের বাসায় পথ ধরল। ঘণ্টাখানেক রেভানের জন্য অপেক্ষা করেও যখন রেভান এলো না, তখন রাগে নিজের ঘরে এসে শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজেই নিজের চুল টানতে লাগলো চৈতি। এভাবে কতক্ষণ ভিজেছে ওর মনে নেই। ঠান্ডায় যখন শরীর কেঁপে উঠল, তখন শাওয়ার অফ করে কোনো রকম বাথটব ছড়িয়ে সাইফুলের পাশে গিয়ে শুয়ে পড়ল। রেভান যখন সাইফুলদের বাসায় পৌঁছলো তখন মধ্যরাত। ভাগ্যিস দরজার চাবিটা নিয়ে বেরিয়েছিল, না হলে এখন কে খুলতো দরজা। ঘরে ঢুকে সোজা নিজের রুমে এসে শুয়ে পড়ল ও। সাইফুলের পাশে শুয়ে আধো ঘুমে রেভানের আসার শব্দটা শুনল চৈতি। শরীরটা ক্রমশ গরম হয়ে উঠছে, চোখের কোণায় অবজ্ঞার জল। জীবনেও কোনো পুরুষ ওকে অবজ্ঞা করেনি, যাকে চেয়েছে তাকেই পেয়েছে। পুরুষেরা নিজেই ওকে ধরা দিত, ওর কসরত করতে হয়নি। কিন্তু এই পুরুষটি যেন ওকে দেখেও দেখছে না। রেভান সকালে ঘুম ভাঙার পর রুম থেকে বেরিয়ে দেখলো ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছে সাইফুল। ওকে দেখে সহাস্যে বলল, কি রে বন্ধু, আয় বস, তোর ভাবি তো আজকে অসুস্থ, আজকে নাস্তা আমি বানিয়েছি। রেভান এসে পাশের চেয়ারে বসে বসে বলল, কি হয়েছে ভাবির? কাল রাতে ঠান্ডা পানি দিয়ে গোসল করেছে তাই এই অবস্থা। কত বলে নিজের শরীরের যত্ন নাও, কিন্তু শোনে না আমার কথা। ঔষধ খেয়েছে? হ্যাঁ, নাস্তা করিয়ে ঔষধ খাইয়ে দিয়েছে, এখন আবার ঘুমাচ্ছে। তুইও নাস্তা খেয়ে নে, আমি আবার অফিসে যাব। রেভান মাথা নাড়ালো। একবার ভাবলো কাল রাতের ঘটনাটা বলবে, কিন্তু পরে মনে করলো এসব কথা এত ছড়ানো উচিত হবে না। বোনের ভবিষ্যতের প্রশ্ন। সাইফুল চা শেষ করে উঠবে এমন সময়েই কলিং বেল বাজলো। উঠে গিয়ে দরজা খুলতেই গালের উপর ভারী কিছুর আঘাত অনুভব করলো। হতভম্ব হয়ে সামনে চাইতেই দেখলো প্লাস্টিকের একটা জুতো এক হাতে উঁচু করে ধরে রণচণ্ডী হয়ে দাঁড়িয়ে আছে মিলাত।